হ্যালো এভরিওয়ান, অমিত্র অবতার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আজ এই ভিডিওটি করার উদ্দেশ্য, আজকে একজন মহান ব্যক্তির সম্বন্ধে আলোচনা করব। শুধু মহানই বলা হয়তো ভুল হবে। তিনি আমাদের দেশের একজন মহান ব্যক্তি শুধু নয়, তিনি আমাদের দেশের একজন জ্বলন্ত আগুনের ফুটন্ত সীসার মতো আর কি। এটা আমরা বলতে পারি, বিশেষণটা ব্যবহারই করতেই পারি। তিনি আর কেউ নয়, আজ 23শে জানুয়ারি, আজ তার জন্মদিন। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, আজ নেতাজির জন্মবার্ষিকী। তার সম্বন্ধে একটু আলোচনা করবো আর কি। সবাই নেতাজির সম্বন্ধে অনেক কিছুই জানেন, কিন্তু আমি কিছু কথা বলতে চাই তার সম্বন্ধে। শুনবেন, ভালো লাগবে। তো আজ থেকে প্রায় 127 বছর আগে এই মহান মানুষটি জন্মগ্রহণ করেছিলেন। 1897 সালের ঠিক এই দিনে 23শে জানুয়ারি তার জন্ম। তো পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবীর অষ্টম সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। তারা টোটাল 8 জন, প্রভাবতী দেবী এবং জানকীনাথ বসু 8 জন ছেলে এবং 6 জন মেয়ে ছিল। 14 জন ছেলে মেয়ে ছিল তাদের। তো তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র অষ্টমতম। তো স্বাভাবিকভাবেই প্রথম থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু পড়াশোনায় অত্যন্ত দক্ষ ছিলেন। শুধু দক্ষই না, অত্যন্ত মেধাবী, সাথে খুব কৌশলীবিদ। প্রথম থেকে তার মনের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে জিজ্ঞাসাপূর্বক আলোচনা, সবসময় দোলা দিত। তো মহান কোনো ব্যক্তি যখন মহান হয় না, শুধু বড় হয়ে সে মহান হয় না, তার ছোটবেলা থেকে এমন কিছু জিনিস তার মধ্যে থাকে যেটা অন্যদের থাকে না। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠিক সেরকম বিরল প্রতিভা ছিল, যেটা অন্যদের মধ্যে লক্ষ্য করা যেত না। তো প্রথম থেকেই তিনি গোড়ামি ছিলেন, অদম্য জেদ, মানসিকতা তার মধ্যে আমরা লক্ষ্য করেছি। তো তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড মেবি সবাই জানেন, তো এইসব বিষয়ে আমি গেলাম না। তিনি প্রেসিডেন্সি কলেজে পড়েছেন, স্কটিশ চার্চ কলেজে পড়েছেন। এমনকি সেই প্রেসিডেন্সি কলেজের প্রফেসরের গালে চড় মারার কথাটা আমরা মেবি সবাই জানি। তো ছোটবেলা থেকেই এক অদম্য বীর সন্তান আমাদের বাংলার বুকে, আমাদের ভারতবর্ষের বুকে মানুষ হচ্ছিল, এবং যে কিনা ব্রিটিশ কবল থেকে ভারতকে হয়তো সেই মুক্তির পথ দেখাতে সক্ষম হবে, এরম ভাবেই ছোটবেলা থেকে তৈরি হচ্ছে। তো সেই সময় একটা পরীক্ষা হতো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। যে পরীক্ষাটা আমাদের ইন্ডিয়াতে হতো না, সেই পরীক্ষাটা ইংল্যান্ডে হতো। তো নেতাজি সুভাষচন্দ্র বসু সেই পরীক্ষাটা দিতে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন 1919 সালে নাগাদ। এবং দেখেন কিরকম ব্রেন, সারা অল ওয়ার্ল্ড ব্যাপী সেই পরীক্ষাটা হতো। সেখানে ইন্ডিয়ার মানুষ অংশগ্রহণ করতো, ব্রিটেনের মানুষ অংশগ্রহণ করতো। তো সেই পরীক্ষাতে নেতাজি সুভাষচন্দ্র বসেন এবং সেখানে 4th র্যাঙ্ক করেন। 4th র্যাঙ্ক, ক্যান ইউ ইমাজিন দ্যাট? 4th স্থান অধিকার করে সেই সিভিল সার্ভিস পরীক্ষাতে। আজকে আমরা ইউপিএসসির 4th র্যাঙ্ক পেতে তাই জানি না কি মেহনত লাগে। তো সেই জামানায় নেতাজি সুভাষচন্দ্র বসু সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষাতে 4th র্যাঙ্ক করেছিলেন। কিন্তু সেই চাকরিটা কি তিনি করেছিলেন? ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, আইএস অফিসার কি হয়েছিলেন? আইএস অফিসার না, সেই সময় আইএস অফিসার বলতো না। আইএস অফিসার তো 1950 সাল থেকে বলা হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হতো। তো এখনকার ধরুন আইএস অফিসার। তো নেতাজি সে কি আইএস অফিসারে অংশগ্রহণ করেছিলেন? একদমই নয়। তিনি অনুভব করলেন যে এটা তো ব্রিটিশদের অধীনস্থ কোনো চাকরি, তাই তিনি সেখান থেকে সাবলীলভাবে, একদম কোনো রকম দ্বিধাগ্রস্ত না হয়ে সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে তিনি ইস্তফা দিলেন। এবং সেই সময়
সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস এদের ডাকে তিনি ভারতে ফিরে এলেন এবং ভারতে অসহযোগী আন্দোলনে গান্ধীর সাথে কাঁধ মেলালেন এবং তারপরে বাকিটা ইতিহাস সবাই আমরা জানি। এক এক করে উনি অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। উনি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, এমনকি উনি কলকাতার 2 বার মেয়র হয়েছিলেন। তো অনেকে মনে করে যে আমি একটু গান্ধীর সাথে নেতাজির সম্পর্কের কথা বলি। হ্যাঁ, গান্ধীজির সাথে নেতাজির সম্পর্কটা কি ছিল? অনেকে গান্ধীজির সাথে নেতাজির অনেক বন্ধুরতা সম্পর্ক ছিল বলে মনে করেন না। অনেকে মনে করেন যে নেতাজি আর গান্ধীজি বোধহয় সম্পূর্ণ আলাদা শ্রেণীর লোক, বা ওদের মধ্যে বোধহয় ভীষণ শত্রুতা ছিল। একদমই নয়, একদমই নয়। যারা ইতিহাস পড়েনি তারা এটা জানে না। একদমই শত্রুতা ছিল না। হয়তো গান্ধীজির সাথে নেতাজির কংগ্রেস নিয়ে একটু মতবিরোধ ঘটেছিল, সেটা আমরা জানি। নেতাজি 2 বার কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন, 1939 সালের ত্রিপুরী অধিবেশন এবং 1938-এর হরিপুরা অধিবেশন এবং 1940-এর ত্রিপুরী অধিবেশন। তো একটু আমাদের এই ত্রিপুরী অধিবেশনের কথাটা বলতে হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আমরা নেতাজির সাথে গান্ধীজির এটা বিরোধ সম্পর্ক বলে সবাই মনে করে। হ্যাঁ, তো 1939 সালে ত্রিপুরী অধিবেশনে যখন গান্ধীজি আর সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যে লড়াই হলো, সেই লড়াইতে গান্ধীজির পদপ্রার্থী হিসেবে পট্টবী সীতারামায় দাঁড়িয়েছিলেন সুভাষচন্দ্রের বিপক্ষে। তো সুভাষচন্দ্রের বিপক্ষে যখন তিনি দাঁড়ালেন, তো স্বাভাবিকভাবেই সুভাষচন্দ্র তখন ইজ এ পপুলার লিডার, তো সবাই সুভাষচন্দ্রকে ভোট দিল এবং স্বাভাবিকভাবেই গান্ধীজির যে পদপ্রার্থী গান্ধীজি হয়ে যে দাঁড়িয়েছিল কংগ্রেসের হয়ে, এই সুভাষচন্দ্রও কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু গান্ধীজি অপর একজন ব্যক্তিকে দাঁড় করিয়েছিলেন সুভাষের বিপক্ষে। তার নাম হচ্ছে পট্টবী সীতারামায়। হ্যাঁ, তো সেই পট্টবী সীতারামায় উনি 1400 সামথিং ভোটে হারিয়ে দিলেন এবং আবার নতুন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সুভাষচন্দ্র বসু 1939-এর ত্রিপুরী অধিবেশনে। তখন গান্ধীজির এই স্টেটমেন্টটা খুবই সে সময় জনপ্রিয় হয়েছিল, যে গান্ধীজি এমনটা কি করে বলতে পারেন। তিনি বললেন, পট্টবী সীতারামাইজ ডিফিটেড ইজ মাই ওন ডিফিটেড, পট্টবী সীতারামাইয়ের পরাজয় আমার পরাজয়। এই জায়গাটায় নেতাজির খুব আঘাত লাগে যে গান্ধীজি এটা কি বললেন। তখন উনি ভাবলেন যে তিনি কংগ্রেস থেকে ইস্তফা দেবেন। হয়তো নেতাজি তাকে ভালোভাবে গান্ধীজি তাকে ভালোভাবে দেখছে না, তো উনি কংগ্রেস থেকে পদত্যাগ করলেন এবং রেজিগনেশন লেটার উনি গান্ধীজির কাছে দিলেন। এবং এই ধারণাটাই সবার মধ্যে গেঁথে গেছে যে এই জন্য তাহলে হয়তো গান্ধীজির সাথে নেতাজির শত্রুতা ছিল। একদমই নয় বন্ধু, শত্রুতা ছিলই না। এমনকি জানেন যে গান্ধীজি ডায়েটিশিয়ান নেতাজি ছিলেন। হ্যাঁ, গান্ধীজি কি খাবেন, কি করবেন, কি খেলে গান্ধীজির শরীর ভালো থাকবে, এটা নেতাজি সেই ডায়েটটা তৈরি করে দিয়েছিলেন যে গুরুজি আপনি এই জিনিসগুলো খাবেন তাহলে আপনি ভালো থাকবেন। বিশাল আইডিওলজি, গান্ধীস আইডিওলজি আর নেতাজিস আইডিওলজিস আর কোয়াইট ডিফারেন্ট, বাট দেয়ার জেনুইন যে কনভারসেশন হয় মানুষের মধ্যে, কথোপকথন, তাদের মধ্যে ফ্রেন্ডলি রিলেশনশিপ, সেটা কিন্তু গান্ধীজির সাথে নেতাজির যথেষ্ট ভালো ছিল। আমরা না জেনে না বুঝে এটা বলি যে গান্ধীজির সাথে নেতাজির অনেক শত্রুতা ছিল, এমনটা কেউ না, কোনো শত্রুতা ছিল না। ফ্রেন্ডলি রিলেশন, তারা চা খেতে বসে গল্প করতেন, হয়তো আগামীতে তারা আলাদা হয়ে যায় দুজনের মতবিরোধের কারণে। তো এই কারণে নেতাজি কি বলেন, তো নেতাজি এমন একজন মানুষ ছিলেন, সে বলতেন, তার কিছু উক্তি ভাইরাল হয় যে স্বাধীনতা ভিক্ষা করার জিনিস নয়, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। এটা নেতাজি বলতেন, আর যেটা গান্ধী পছন্দ করতেন না। গান্ধী বলছেন না, আর গান্ধীজি নরমপন্থী আমরা জানি, আর নেতাজি চরমপন্থী। গান্ধীজি বলতেন যে এক গালে চড় মারলে অপর গাল বাড়িয়ে দেবো, সে যদি সন্তুষ্ট হতে স্বাধীনতা দিয়ে দেয়। তো কিন্তু নেতাজি এই পথে বিশ্বাসী ছিলেন না। নেতাজি বলতেন আমরা ছিনিয়ে নেবো স্বাধীনতা, উই ক্যান ফোর্ড দ্যাট, আমরা যুদ্ধ করে আদায় করে নেব। এটা হচ্ছে নেতাজি ছিলেন। কিন্তু গান্ধীজি রাদার একটু অন্য ধরনের ছিলেন। তিনি আমরা জানি অহিংস নীতিতে বিশ্বাস করতেন, অহিংস সত্যাগ্রহ, সত্যের পথে চলতে হবে, অহিংসা পথ অবলম্বন করতে হতো, এইগুলো গান্ধীস আইডিওলজি। কিন্তু নেতাজি একটু ডিফারেন্ট ছিল। তো যাই হোক, এ বিষয়ে যাচ্ছি না। তো এই ধারণাটা কখনো করবেন না যে নেতাজির সাথে গান্ধীজির বিরোধ ছিল, একদমই নয়।
তো যাই হোক, আমরা সবাই জানি তারপরে নেতাজি কত আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, অসহযোগী আন্দোলনে অংশগ্রহণ করলেন। এবং হ্যাঁ, একটা কথা বলতে হয়, নেতাজি যখন এই গান্ধীর সাথে বচসা মানে একটু কয়েক বচসা হওয়ার পর, তাদের আইডিওলজি যখন একটু ডিফারেন্স হওয়ার পর নেতাজি যখন মানে কংগ্রেস ত্যাগ করলেন, তারপর তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করলেন, একটা কমিউনিস্ট পার্টি। 1939 সালে 3 মে উনি ফরওয়ার্ড ব্লক গঠন করলেন এবং নিজে দল গঠন করার চেষ্টা করে আন্দোলন শুরু করলেন। তো এরকম তারপরে আমরা জানি নেতাজি 1939 সাল নাগাদ মানে 1941 সাল নাগাদ ব্রিটিশ পুলিশ বাহিনী নেতাজিকে ধরার প্রচেষ্টা করে এবং তার বাড়িতে তারা হানা দেয় এবং কলকাতায় এলিগেন্ট রোডের বাড়িতে, তার এলিগেন্ট রোডের যে বাড়ি ছিল সেখানে হানা দেয় এবং সেখান থেকে নেতাজি 1941 সালের মেবি 19শে জানুয়ারি সেখান থেকে উনি জিয়াউদ্দিন ছদ্মনামে পালিয়ে গিয়েছিলেন। নেতাজির অন্তর্ধান সেখান থেকে হয় এবং সেখান থেকে তিনি কাবুল গেলেন, আফগানিস্তান হয়ে কাবুল, তারপরে তিনি জার্মানি, হিটলারের সাথে দেখা করলেন, ইতালির মুসোলিনির সাথে দেখা করলেন, রাশিয়ার মনে পড়ছে না ঠিক ওনার সাথে দেখা করলেন। হ্যাঁ, এই ঘটনাগুলো আমরা পড়েছি ইতিহাসে। তারপরে আলটিমেটলি সব থেকে শকিং নিউজ, যেটা আমাদের বর্তমান সময়ে একটা ভুল প্রবৃত্তি ছড়ানো হয়েছে, যে নেতাজি 1945 সালের 18 আগস্ট জাপানের তাইহুকু বিমানবন্দরে তার নাকি অ্যাক্সিডেন্ট হয়, প্লেন ক্র্যাশ করে, এবং সেই প্লেন ক্র্যাশে নেতাজি পুরো শরীর ঝলসে যায় এবং সেখানে তিনি হসপিটালে, মানে পরের দিন ওই নেতাজির ওই জাপানের তাইহুকুর যে আর্মি হসপিটাল ছিল সেই আর্মি হসপিটালে তার নিয়ে যাওয়া হয় এবং নেতাজির সঙ্গে যারা ছিলেন, তার সহকর্মী ছিলেন জিয়াউর রহমান, ঠিক আছে। তো তার এবং নেতাজির শরীর পুরো ঝলসে যায় এবং ওখানে চিকিৎসা করতে করতে নেতাজি নাকি মারা যায়। এটা আমরা পড়েছি। কিন্তু এটা কি সত্যি যে 1945 সালে 18 আগস্ট নেতাজি মারা গিয়েছিল? এর কোনো প্রুফ আছে? এটা বইতে ছাপিয়ে দিল সরকার এবং এটা সত্যি হয়ে গেল, কিন্তু এটা সত্যি না। জানি না, আজও আমরা বিভিন্ন সরকারি বইতে এই ডেটগুলো দেখতে পাই যে 1947, 1945 and 18 আগস্ট নেতাজি ওয়াজ ডায়েড। ইটস টোটালি রং ফ্রেন্ড, এটা কিন্তু ঠিক না। নেতাজির নেতাজির এই ডেট মিস্ট্রি নিয়ে অনেক কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে খোসলা কমিশন, 1970 সালে একটা কমিশন গঠন করা, এক খোসলা কমিশন। সেখানে কিন্তু সেখানে প্রুফ হয়নি যে নেতাজি ওখানে মারা গিয়েছিল, কিন্তু তারা অথেন্টিসিটি দিতে পারেনি, ওই জন্য ওইটা অ্যাকসেপ্টেড হয়নি। কিন্তু আবার পরবর্তী সময়ে 1999 সালে আর একটা কমিশন গঠন করা হয়েছিল, যার হচ্ছে মুখার্জি কমিশন। সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস মুখার্জি, তো তার নেতৃত্বাধীনে একটা বোর্ড গঠন করা হয় যে নেতাজি ডেথ মিস্ট্রিটাকে ইনভেস্টিগেশন করার জন্য। সেখানে জানা যায় যে নেতাজি যে কিছু নেতাজি নিয়ে যারা গবেষণা করছিল ভারতবর্ষের কয়েক ব্যক্তি, যেমন চন্দ্রচূড় ধর, অনুজ ধর, তো তারা নেতাজির সম্বন্ধে প্রচুর তথ্য কালেকশন করেছে। এমনকি শক হয়ে যাবেন শুনে, এমনকি নেতাজি যখন মারা যায় তখন জাপানের তাইহুকু বিমানবন্দরে তারা গিয়েছিলেন। গিয়ে তারা যে শুনে তো আমরাও শক হয়ে গেছি যখন তার ভিডিওটা দেখেছিলাম, যে ওই দিন 1945-এ 18 আগস্ট নাকি ওখানে কোনো প্লেন ক্র্যাশই হয়নি, এবং কোনো ওই দিনে এবং তার আগামী সপ্তাহের থেকে এক সপ্তাহের মধ্যে নাকি কোনো প্লেন ক্র্যাশ হয়নি জাপানে। তো এটা কিভাবে সত্য হয় যে 1945-এ 18 আগস্টে নেতাজি মারা গিয়েছিল? কোনো প্লেন ক্র্যাশ হয়নি, কোনো কিছুই হয়নি, এবং তবু তার চিতা ভস্ম পাওয়া যাচ্ছে নাকি, কোন একটা মন্দির থেকে যার চিতা ভস্ম পাওয়া গেছে, সেখানে তার দেহ করা হয় এসব। তো তাহলে নেতাজি কোথায়? প্রশ্নটা হচ্ছে তাহলে নেতাজি কোথায়? তো 1945 সালের পর থেকে বিগত 5 বছরের মধ্যে, 1945 থেকে 1950-এর মধ্যে নেতাজি নাকি ভারতে ছিলেন এবং 1950 সাল নাগাদ নাকি তাকে ভারতে দেখা যায়, এবং ভারতে তিনি উত্তরপ্রদেশের ফৈজাবাদ বলে একটা জায়গা আছে, সেই উত্তরপ্রদেশের ফৈজাবাদে নাকি তিনি একটা রুমে থাকতেন গুমনামি।
গুমনামি বাবা নামে তিনি সেখানে থাকতেন নাকি। এবং সত্যি কথা বলতে গেলে যে আমি তাদের যে ভিডিওটা দেখেছিলাম, এবং অনেকে বলছে এগুলো বাজে কথা, এগুলো সত্যতা না, যে অ্যাকচুয়ালি না এরকম হয় না। কি সত্য বন্ধু? মানুষ জেনে বুঝে এটা বলা উচিত। হ্যাঁ, তো যে খোসলা কমিশন, সরি যে মুখার্জি কমিশন, আলটিমেটলি তারপরে কি হলো, অনেক সময় লেগে যাবে বলতে গিয়ে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো প্লিজ একটু বড় হোক, একটু শুনবেন, হয়তো ভালো না লাগতে পারে, কিন্তু এটা যা বলছে এটা সত্যি, একদম অনেস্ট, এবং ইট ইজ এ টোটাল, এটা জানা উচিত আপনাদের। হ্যাঁ, নেতাজি কিন্তু মারা যায়নি। হ্যাঁ, তো 1945 18 আগস্ট নেতাজি টোটালি মৃত্যুই হয়নি, ঠিক আছে, আর অনেক দিন বেঁচে ছিলেন উনি। তো গুমনামি বাবা, তো গুমনামি বাবা নামে উনি উত্তরপ্রদেশের ফৈজাবাদের একটা ছোট্ট রুমে উনি থাকতেন, সাধুর ছদ্মবেশে, জানেন। এবং সব থেকে বড় কথা, এই যে নেতাজির যে ডেথ মিস্ট্রি, মানে 1945 যেটা আগস্টে ঘটানো হয়েছিল, এটা নাকি নেতাজিরই সাজানো একটা কাণ্ড ছিল, ঠিক আছে। আর সেই সাজানো কাণ্ডটাকে ভারত সরকারের সুবিধা নিয়ে ভারতের সেই সময় সব থেকে লোভী মানুষ, আমি তো মনে করি জওহরলাল নেহরু, এই ঘটনাকে সত্যি বাস্তবিত করে দিলেন, বাস্তব রূপ দিয়ে দিলেন ওই ঘটনাটার, যে অ্যাকচুয়ালি নেতাজি নাকি 18 আগস্টেই নাকি মারা যায়। এমনটা না বন্ধু, এমনটা না, নেতাজি মারা যায়নি। তো যাই হোক, তারপরে ভারতবর্ষে উনি 1950 সাল নাগাদ আসেন। হ্যাঁ, 1950 সাল নাগাদ ভারতবর্ষে আসেন, এবং সেখান থেকে 1950 সাল থেকে 1985 সাল পর্যন্ত, হ্যাঁ বন্ধু, 1985 সাল পর্যন্ত উনি উত্তরপ্রদেশের ফৈজাবাদে বেঁচে ছিলেন। বেঁচে ছিলেন গুমনামি বাবা নামে। এবং এটা আমি কিভাবে বলছি? হ্যাঁ সত্যি, এটা মানে যখন নেতাজি ওই গুমনামি বাবা ছদ্মনামে ওই ফৈজাবাদে থাকতেন, তার সাথে কত গুণী ব্যক্তি সেখানে দেখা করতে আসতেন, এবং গ্রামবাসীদের কাছে শোনা গেছে, ওর আঞ্চলিক স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, যে অনেক বড় বড় ব্যক্তিরা বড় বড় গাড়িতে তার সাথে প্রায় কোনো না কোনো দিন, প্রতিদিন অন্তর কোনো মানুষের আনাগোনা থাকতো। তারা সব কেউ নর্মাল মানুষ নয়, সবাই কেউ উচ্চবিত্ত সমাজের মানুষ। হ্যাঁ, এমনকি নেতাজি মারা যাওয়ার পরে ওই ঘরে সাংবাদিকরা ঢুকেছেন, এবং এখানে যা দেখেছেন, সেখানে হ্যাট ছিল, যে হ্যাটটা নেতাজি পরতো, সেখানে এক ধরনের সে হুকোটানা পাওয়া যেত, যেটা নেতাজি খেত, করতো, নেতাজি হাতে খেতে দেখা গেছে। তারপরে যে কলমটা, ফাউন্টেন পেন কলম ব্যবহার করতো, সেই কলমটা লক্ষাধিক টাকা দাম। তারপরে চশমা, নেতাজির চশমা পাওয়া গেছে, নেতাজি, তারপর রামায়ণ পাওয়া গেছে, মহাভারত পাওয়া গেছে, গীতা পাওয়া গেছে, উপনিষদ পাওয়া গেছে, আর অনেক দামি দামি বই সেই রুম থেকে পাওয়া গেছে। সেটা এমনকি সব থেকে বড় কথা, তার হ্যান্ড রিটেন ডায়েরি পাওয়া গেছে। সেই ডায়েরিটা, সেই হ্যান্ড রিটেন, এটা যে আগের পুরনো যে কিছু লেখার সাথে মিলিয়ে দেখা হয়েছে যে সত্যি এটা অবিকল নেতাজির হাতের লেখা। আচ্ছা বলুন তো, একটা মানুষের সম্পূর্ণ কি এটা নকল না? ওটা নেতাজি ছাড়া কে হতে পারে? এগুলো ফ্রড কেউ হতে পারে? কিভাবে সম্ভব? এটা সম্পূর্ণ কিছু পাওয়া গেছে, সম্পূর্ণ মিলে গেছে জেনে। এবং জওহরলাল এর লেখা চিঠি, স্ট্যালিনের লেখা চিঠি, মহাত্মা গান্ধীর লেখা চিঠি, আরো কত জ্ঞানীগুণী ব্যক্তিদের, সব ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের লেখা চিঠি পাওয়া গেছে। ইংলিশে লেখা চিঠি, কোনো রাশিয়ানে লেখা চিঠি, রাশিয়ান ভাষায় লেখা চিঠি, জাপানিজ ভাষায় লেখা চিঠি, কত বিভিন্ন ধরনের ভাষায় লেখা চিঠি, এত বই, এত গ্রন্থ সেখানে পাওয়া গেছে, উপনিষদ, গীতা, কত কি পাওয়া গেছে ওই রুমে। তারপরে এটা ক্লিয়ার হলো যে সত্যি উনি নেতাজি। কিন্তু এখানেই হচ্ছে সব থেকে দুর্বলতা, যে তাহলে কি সত্যি তো নেতাজি বলে প্রমাণ করা উচিত ছিল না? তো মুখার্জি কমিশন 2006 সালে রায় দেয় এটা নেতাজি কিনা আমরা সঠিক আইডেন্টিফাই করতে পারছি না। ডিএনএ টেস্ট করা হয়েছে, হ্যাঁ, তার হ্যান্ড রিটেন ক্যালিগ্রাফি টেস্ট করা হয়েছে, সব কিছু মিলে গেছে নেতাজির সাথে। কিন্তু তবু তার সরকার, ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট, মুখার্জি কমিশন রায় দেয় যে ওটা নেতাজি। এটা কিন্তু পরিষ্কার হয়ে যায় যে 1945 সালে 18 আগস্ট নেতাজি মারা যায়নি।
তখন তারা এটা বলে যে ইনি নেতাজি হতে পারেন, কিন্তু এই বিষয়ে এখনো মতভেদ রয়েছে, কিন্তু আমরা এটাও অস্বীকার করছি না যে ইনি নেতাজি নন। আমি এটা অস্বীকার করছি না যে ইনি নেতাজি নন। তাহলে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি তো হলো না যে 2 + 2 = 4, 3 + 1 = 4, 1 + 3 = 4, হলো তো 4, বিভিন্নভাবে 4 হতে পারে। কিন্তু ওরা এটা বলছে যে আমরা এটা মানে শিওরলি বলতে পারছি না যে এটা নেতাজি নয়, তবে এটা আমরা ডিলেও করতে পারছি না, এটা অস্বীকারও করতে পারছি না যে এই ব্যক্তিটাও আবার নেতাজি নয়। কিন্তু এটা শিওর, এটা সত্যতা যে 1945 সালের 18 আগস্ট নেতাজি ওখানে যাননি এবং কায়ুকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেইনি। এটা তো প্রমাণ হলো না। কিন্তু তবু ওই যে স্টেটমেন্টটা দিল, আমরা এটা বলতে পারছি না যে এটা নেতাজি কিনা। তাই কারণে আজও আমরা বিভিন্ন সরকারি বইগুলোতে এটাতে পড়ে যাচ্ছি যে 1945-এর 18 আগস্ট নেতাজির মৃত্যুদিন। এবং উইকিপিডিয়া, গুগল সবই একটাই তথ্য দিচ্ছে, এবং বড় বড় ইউটিউবার, তার মধ্যে ধ্রুব রাঠি আছে, আরও অনেকে আছে যারা নেতাজির এই 1945 সালের 18 আগস্টটাকে নেতাজির মৃত্যুদিন হিসেবে ঘোষণা করছে। আরে ভাই, তুই কি দেখেছিস? তারা গিয়েছে, তার রিসার্চাররা গিয়েছে, যারা তার বায়োগ্রাফি রিসার্চ করেছে, সেখানে তাদের প্রমাণ আছে, কোর্টের প্রমাণ আছে, তারা গিয়েছে। তারপরে এই সত্যতাটা বিবেচনা হচ্ছে যে ওই দিন কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। কিভাবে ওই ব্যক্তি ওখানে মারা যাবে? এবং এটা নেতাজির রটানো তথ্য, যেটা কোনো একটা কাজে নেতাজি ব্যবহার করেছিলেন, যে তারা ভারতের সুবিধা। এবং সত্যি কথা কি জানো, আরেকটা কথা, যে 1947-এর পর, 1947-এর স্বাধীনতার সময় 1962 ভারত পাকিস্তান যুদ্ধ, এই ইন্দো চায়না ওয়ার, 1965 ইন্দো পাকিস্তান ওয়ার, 1971 ভারত বাংলাদেশ ওয়ার, এই পাকিস্তান বাংলাদেশ ওয়ার যে হয়েছিল, এই প্রত্যেকটা যুদ্ধে নেতাজি সামিল ছিল। হ্যাঁ, মনে হচ্ছে আমি গাঁজা খেয়েছি না, এটা সত্য। প্রতিটা যুদ্ধে নেতাজি সামিল ছিল। হয়তো ইজ দ্য লিডিং ফ্রম দ্য ফ্রন্ট নয়, কিন্তু বিহাইন্ড দ্য বার, ওরা বলি না, প্রতিটা কিছুর পিছনে একজন থাকে, দর্শক নেতাজি ছিল। এমনকি 1962 সালে যে ইন্দো চায়না ওয়ার হয়েছিল, সেই ইন্দো চায়না ওয়ারে চায়না কিন্তু হেরে যায়, এবং সেখানে নেতাজিকে নাকি দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে, তাকে দেখে ভয় পেয়েছিল। 1965 ইন্দো পাকিস্তান ওয়ার, যেখানে পাকিস্তান হেরে যায়, তো সেখানেও নেতাজির ইনভলভমেন্ট নাকি লক্ষ্য করা গেছে। 1971 ভারত বাংলাদেশ ওয়ার, পাকিস্তান বাংলাদেশ ওয়ার, সেখানেও কিন্তু নেতাজির ইনভলভমেন্ট ছিল, এটা অস্বীকার করা যাবে না। ছিল নেতাজি অনেক, থাকবেই না কেন, 1985 সাল পর্যন্ত উনি বেঁচে ছিলেন। কিন্তু তবু আমরা এই মানুষটার সম্বন্ধে এতটা নেগলিজেন্স, অবহেলা করে জানি না যে হুইজ নেতাজি। তাই তো এটা আমি সব থেকে বলি যে ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তি, যার জীবন সম্বন্ধে আমরা খুবই কম জানি, এবং যার জীবন সম্বন্ধে আজও পাবলিশড হয়নি, যে আলটিমেটলি তার অবদান কিসে আমরা জেনেছি যেটুকু বইতে 1945 পর্যন্ত, কিন্তু আর পরে অনেক অবদান রয়েছে যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা পাবলিশ করতে চাইছে না, বা কোনো একটা ইন্টারনাল থ্রেডের কারণে। এবার আমি যেটা পার্সোনালি মনে করি যে কেন এরমটা হচ্ছে নেতাজির সাথে, আমার মনে হয় কি, এটা আমার পার্সোনাল ভিউ বলছে, জানি না বিষয়টা, তবে আমার পার্সোনাল মত হতে পারে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন এটা করছে, কেন এই ডেটটা তারা পাবলিশ করছে না, যে ওই দিনই নেতাজি 1925 সাল পর্যন্ত নেতাজি বেঁচে ছিল, ঠিক আছে, কারণ চন্দ্রচূড় অনুজধার এটা প্রমাণ করে দিয়েছে যে ওখানে নেতাজি বেঁচে ছিল। তো কেন এরা প্রমাণ করতে চাইছে না? কেননা এটা যদি প্রমাণ করে তারা, এটা আমার পার্সোনাল ভিউ বলছি, তাহলে ভারতবর্ষের ওপরে বিদেশি বা বহিরাগত যে সংস্থাগুলো আছে, তারা ভারতকে ইন্টারনাল থ্রেট দেবে, মানে একটা ব্লেমের চোখে দেখবে যে কি করে, যে এত বড় একজন মহান মানুষের জীবনই তোমরা আজকে করে দিলে, মানে নেগলিজেন্স করে এটা দিলে, যে বা এতদিন লাগলো তোমাদের এটা করতে। তাই এটাই প্রমাণ হয়ে গেছে যে 1945 18 আগস্ট তার মৃত্যু হয়ে গেছে, এবং এটাই ভারত সরকার বলতে চাইছে। কিন্তু আলটিমেটলি কি তাই বলেন তো? সবাই জানে যে নেতাজি বেঁচে ছিলেন। নেতাজি তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তুই কিসের ইন্টারনাল থ্রেড ভাই? কি আছে, তুমি পাবলিশ করো না, নেতাজিকে সামনে তোলো, মানুষকে জানুক তারা। তার মৃত্যু, ডেথ মিস্ট্রি, ওয়ান অফ দ্য বেস্টের উপরে তো কিছু যদি হয়, ওয়ান অফ দ্য বেস্ট ইমোর্টাল ন্যাশনাল হিরোজ ইজ নেতাজি সুভাষ চন্দ্র বোস। তো হাউ টু বি এ নেগলিজেন্স উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া? কি করে এটা হতে পারে যে একজন ব্যক্তির মানে মৃত্যু রহস্য আজও খুঁজে পাওয়া যাচ্ছে না? কি করে হতে পারে এটা?
ভারত সরকারের কাছে কত মানে কত আছে, তার বিরুদ্ধে বিল আছে, তারা পাবলিশ করেনি। ইন্ডিয়ান গভর্নমেন্ট উই ক্রিয়েটেড বাই দ্য মোদি সরকার। হ্যাঁ, তো মানে মোদিকে এই কারণে আমার দেখতে ভালো লাগে না, এই একটাই কারণে শুধু। নেতাজির অনেক ফাইল উনি বের করেছিলেন, বাট আলটিমেটলি কিছুই প্রমাণ হলো না, এবং যারা চেষ্টা করেছিলেন তাদেরকেও দমিয়ে দেওয়া হয়েছে। যারা নেতাজি সম্বন্ধে পাবলিশ করেছিলেন বিভিন্ন ডাটাগুলো, তাদেরকেও ওপর মহল থেকে চাপ এসেছে, এবং মানে প্রচুর প্রচুর বিপদে পড়েছিল। অনুজধর চন্দ্রচূড় প্রচুর বিপদে পড়েছিল। হ্যাঁ, তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, তাদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, প্রমাণ করে দিয়েছিল। তারা ডিএনএ টেস্ট করেছে চুল দিয়ে মহিলাদের, ওই তার পরিবারের কোনো একজন, তবু মিলে গেছে, তবু সেই ডিএনএ টেস্টের রিপোর্ট তারা পাল্টে দিয়েছে। হ্যাঁ, কেন ভাই? কি এত ভয়? কিসের এত দ্বন্দ্ব? পাবলিশ করো না, সত্যতা যাচাই করো না। ভারতবর্ষের এত বড় একজন মহান নেতা, যে স্বাধীনতার জন্য এত কিছু করেছে, 11 বার জেল খেটেছে উনি। গান্ধীজি 13 বার জেল খেটেছে, সব থেকে দ্বিতীয়তম বেশি জেল খেটেছে। ইন্ডিয়ান আর্মি গঠন করলো, জার্মানি যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে মানে 24,000 মাইল দখল করে ফেললো স্বাধীনতার কবল থেকে ব্রিটিশদের। বাইরে গিয়ে দখল করে ফেললো, তার বিরুদ্ধে এত অনাচার। এবং কিছু কিছু ব্যক্তি বলে যে কে নেতাজি কি করেছে দেশের জন্য? কিছুই করেনি। ও তো বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছে। কোথায় পালিয়েছে ভাই? জানো নেতাজি সম্বন্ধে, জানার চেষ্টা করো। ইতিহাসের শিক্ষক বলছে, হ্যাঁ ইতিহাসের শিক্ষক বলছে, তুমি কি জানো নেতাজি সম্বন্ধে? ওই দিনই মারা গেছে নেতাজি, 18ই আগস্ট। তুমি কি জানো? স্যার আমি তোমাকে বলছি, আপনি কি জানেন নেতাজি সম্বন্ধে? পড়েন, জানেন। নেতাজি কোনো নাম নয়, নেতাজি অধ্যায়, নেতাজি ইমোশন, নেতাজি পুস্তক, একটা পুরো লাইব্রেরির সমান। প্রচুর জিনিস আছে নেতাজি সম্বন্ধে যেটা আমরা কিছু জানি না। ইমিলি সরখেল, নেতাজির ওয়াইফ, 1934-এ তার বিবাহ হয়। অনিতা পাইপ তার তাদের সাথে মানে নেতাজি সময় দিতে পারেনি শুধু স্বাধীনতা সংগ্রামের জন্য। এদেশ থেকে ওদেশ থেকে এর কাছে সাহায্য চেয়েছে। জার্মানি, হিটলার, ইতালির মুসোলিনি বিভিন্ন জায়গায় বন্দী ভারতীয় আর্মিদের নিয়ে সেনাদল তৈরি করে আবার ভারতীয়দের বিরুদ্ধে মানে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, যাতে কিভাবে ব্রিটিশদেরকে দমন করা যায়। মানে সে বলে না, এক ঢিলে 2 পাখি মারা, ওই রকম ছিলেন নেতাজি। ভিন্ন বিদেশি শক্তিদের সাহায্য চেয়েছে। এই ব্যক্তিটাকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছে ভারতের কিছু সেই সময়কার তাবড় নেতা। কেননা আমরা কি জানি, সবসময় যে ব্যক্তি ফেমাস হয় তাকে সরাতে হবে না, নাই তো গদিটা তো আমার থাকবে না। আরে নেতাজি প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল নেতাজির, সবাই সেটা জানতো। কিন্তু জানেন নেতাজির যে নামটা মনে পড়ছে না, সে সবকিছুই জানতো যে নেতাজি আছেন 1925, এবং নেতাজি তাকে বলতে বারণ করেছিল। কি ভুলে যাচ্ছে তার নামটা, ভুলে যাচ্ছে, তো বারণ করেছিল। এবং মৃত্যুর পরে তখন সে বলছে আমি সবকিছু জানতাম। তখন তুই তাহলে বলিসনি কেন এতদিন? তুই বলছে গুরুজি ওকে বারণ করেছিল, ওকে শপথ করিয়ে নিয়েছিল। কি করে বলি যে উনি বেঁচে আছেন? কিন্তু সত্যি কথা, ফৈজাবাদে যখন তার মানে ওই গুমনামি বাবা লোকটা যখন তার শেষ কার্য হলো, জানেন সেখানে কেউ উপস্থিত, খুব কম কয়েক মানুষ, সাধারণ মানুষরা তার মানে এই দাহ করিয়েছিল। এটাই খুবই খারাপ লেগেছে। এবং তারপরে যখন তার হলো, মানে সত্যি সেখানে কেউ নেই, মানে পুরো ঘর বাড়ি, যখন তারা মানে সাংবাদিকরা করছে, পুরো অবাক যে কি কার ঘরে দেখছি, কোনো বিখ্যাত অ্যাস্ট্রোলজার বা কোনো বিখ্যাত সায়েন্টিস্ট বা কোনো বিখ্যাত স্পিরিচুয়ালিটিস মানুষ, মানে কি নেই তার রুম থেকে, কি পাওয়া যায়নি শুধু বলেন। কত টাকা পাওয়া গেছে,
দামি দামি ঘড়ি, ব্রেসলেট, হ্যাট, মানে বই, বিভিন্ন ক্যালিগ্রাফি। বাপরে বাপ, আমি যখন এগুলো শুনলাম তো আমিও একটু সত্যতা যাচাই করার জন্য ইন্টারনেট ঘাটাঘাটি করেছি। সত্যি কথা, ওইটাই নেতাজি? প্লিজ, আই রিকোয়েস্ট, মাই হাম্বলি রিকোয়েস্ট টু আওয়ার ইন্ডিয়ান গভর্নমেন্ট, প্লিজ এই সত্যতাটা যাচাই করেন, না করে সত্যতাটা যাচাই করেন এবং ওর ডেটটা পাবলিশ করেন যে তিনি কোথায়, কত সালে মারা গিয়েছেন, এবং এই ভুলভাল তথ্য ছেলে মেয়ের যাতে না পড়ে। ঠিক আছে, সঠিক তথ্যটা যেন আমরা দেখতে পাই, এই প্রার্থনায় করি। এই বলেই আমি আমার ভিডিও শেষ করছি। নেতাজি সম্বন্ধে আরও অনেক কিছু বলা যায়, কিন্তু দেখো আমি অত যোগ্য না, আমি হয়তো কম জানি। তবে এটাই বলার জন্য ভিডিওটা করলাম যে নেতাজি কিন্তু মারা যায়নি। নেতাজি কিন্তু 1945 সালে 18 আগস্ট কিন্তু নেতাজি মারা যায়নি, উনি বেঁচে ছিলেন। এবং এটা আমি প্রথমে বিশ্বাস করতাম, কিন্তু আমি বিশ্বাস করি না এখন আর। তো একটু জানাজানি করেন, একটু ঘাটাঘাটি করেন তার সম্বন্ধে, এবং সাবজেক্টিভ টিচারেরাও একটু ঘাটাঘাটি করেন, জানাজানি করেন। ঠিক আছে, ইতিহাস পড়লেই ইতিহাস জানা যায় না, তার সম্বন্ধে ঘটাঘটি করতে হয়। অনেক তথ্য, অনেক ইনফরমেশন আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু আমরা অবহেলা করি, নেগলিজেন্স করি। তো প্লিজ টেক কেয়ার অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ।